আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আপনাদের সাথে আছি আমি সঞ্জিদা ইসলাম তাহা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে দেশ জুড়ে দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্যারিসে প্রতিশ্রুত তহবিল 4 বছরে দেওয়ার দাবি, অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ঠেকাতে বাংলাদেশের কৌশলপত্র প্রকাশ। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে অশান্ত খাগড়াছড়ি, 2 উপজেলার 10 ইউনিয়নে একটাই পক্ষ। এবং দেশ গড়ে উঠছে প্রাণীজ আমিষের উৎস ব্ল্যাক সোলজার ফ্লাই খামার, বহুমুখী উপকারিতা বিবেচনার সম্ভাবনা দেখছেন খামারিরা। আনোয়ার শীট দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে রাজধানী সহ সারা দেশে গণ ও পণ্য পরিবহন চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিকদের সংগঠন। পরিবহন সংকটের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সায়দাবাদে আছেন লায়লা নওশিন, সরাসরি যাচ্ছি সেখানে। নওশিন, আপনি যে এলাকায় আছেন সেখানকার সড়কে পরিবহনের ব্যবস্থা কেমন দেখছেন? তাহা, সায়দাবাদ বাস টার্মিনালে আসলে গতকাল থেকে আজকে পর্যন্ত কোনো বাস, আন্তঃজেলার যে বাসগুলো আছে সেগুলো কিন্তু একটা যাওয়া আসা করেনি এবং এই বাস গণপরিবহন বন্ধ থাকায় কিন্তু এখানকার যে সাধারণ মানুষগুলো আছে যারা এখান থেকে বিভিন্ন জেলা শহরে যাতায়াত করেন তারা কিন্তু বেশ দুর্ভোগে পড়েছেন এবং যারা কর্মস্থলে যান প্রতিদিন, যারা কাজ করে খান, তারাও কিন্তু বেশ দুর্ভোগে পড়েছেন। আমরা সায়দাবাদে যেটা দেখেছি যে গণপরিবহন না পেয়ে সাধারণ মানুষ ভ্যানে করে কিন্তু বিভিন্ন জায়গায় যাতায়াত করছে, অর্থাৎ ভ্যান এবং পিক আপ ভ্যানে করেও যাতায়াত করছে। এবং এখানে যে বাস শ্রমিক মালিকদের সংগঠনের সদস্যরা আছেন, শ্রমিকরা বলছেন, তারা বলছে যে এই তাদেরকে যে এই সিদ্ধান্তে আসতে হয়েছে সেই সিদ্ধান্তের কারণে কিন্তু তারাও এক ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এই ক্ষতির কারণে তাদেরও কিন্তু জীবিকা বন্ধ হয়ে গেছে। এই জীবিকা বন্ধ হওয়ার কারণে তারা বলেছেন যে এই দ্রুত তারা সরকারের কাছে আসলে এর বিষয়ে একটা দ্রুত সিদ্ধান্ত চায়। আমরা একজনের সাথে কথা বলবো। আপনারা যে বাস বন্ধ রেখেছেন, তো বাস কেন বন্ধ রেখেছেন? আপনাদের ক্ষতি হচ্ছে না? বাস বন্ধ রেখেছি, প্রতি লিটার তেলের মূল্য 15 টাকা বৃদ্ধি। আমরা পরিবহন শ্রমিক এবং মালিকেরা যদি গাড়ি পরিচালনা করি বা গাড়ি চালাই, আমাদের মালিকও কোনো টাকা পায় না, আমরা শ্রমিকেরা কোনো টাকা পাই না। আমাদের বাল বাচ্চা নিয়ে আমরা কেমনে জীবনযাপন করবো, কেমনে পরিচালনা করবো, এই সিদ্ধান্তটা সরকার আমাদেরকে দেখ। আমাদের দাবি সরকারের কাছে যে তেলের মূল্য হ্রাস করার জন্য বা কমানোর জন্য। এত টাকা বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই যে একসাথে 15 টাকা প্রতি লিটার তেলে বৃদ্ধি করা। হ্যাঁ, আমরা সরকারের কাছে আবেদন জানাবো, জোর দাবি জানাবো। হ্যাঁ, সরকার জানে আমাদের দাবিগুলা অতি সত্বর মেনে নেয়। ধন্যবাদ। তাহা যেমনটি বলছিলেন যে তারা বলছেন যে ইতিহাসে আসলে একসাথে এত বেশি পরিমাণ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কথাও তারা বললেন এত বেশি হয়নি। তো দ্রুত জ্বালানি তেলের দাম কমিয়ে তারাও আসলে গণপরিবহন চালাতে চায়। তাদের যে জীবিকাটা স্থবির হয়ে আছে সেই জীবিকা তাদেরও সচল হোক, তারা এমনটি চাচ্ছেন এবং দ্রুত সরকারকে একটা সিদ্ধান্তে আসার জন্য তারা দাবি জানাচ্ছেন। তাহা, নওশিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্যারিসে প্রতিশ্রুত বকেয়া $500 বিলিয়ন আগামী 4 বছরে দেওয়ার দাবি জানিয়েছে ক্লাইমেট ভালনারেবল ফোরাম। COP26-এ অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ঠেকাতে জাতীয় কৌশলপত্র প্রকাশ করেছে বাংলাদেশ। যুক্তরাজ্যের গ্লাসগো থেকে শমিক আহমেদের রিপোর্ট। বিশ্ব জলবায়ু সম্মেলনের 6ষ্ঠ দিনে সংবাদ সম্মেলন করেছে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে হুমকিতে থাকা দেশগুলোর ফোরাম CVF। প্যারিস চুক্তি মোতাবেক অর্থ ছাড়ের দাবি জানিয়েছে দেশগুলো। এই 2020 পার হয়ে গেছে, সেখানে 100 বিলিয়ন দেয়নি। তাহলে এই 100 বিলিয়নের যে বাকি অংশটুকু আছে এটা যেন আগামী 4 বছরের মধ্যে এটা পূরণ করতে পারে। শুধু মুখে বলে যাব $500 বিলিয়ন দেবে, কিন্তু তা হবে না। কে কত কোথায় দেবে? এবং এর সঙ্গে আমরা বলছি যে এই $500 বিলিয়ন যদি অতি উচ্চ সুদের টাকা হয় তাহলে তো লাভ হবে না। এটা অধিকাংশ টাকাটা যেন এটা অনুদান হিসেবে আসে। বাংলাদেশি স্টলে দেশের অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। আমাদের প্রতি বছর 50,000 মানুষ ডিসপ্লেসমেন্ট হয় এবং আমাদের দেশে মূলত বন্যা, নদী ভাঙ্গন, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং লবণাক্ততার কারণে ডিসপ্লেসমেন্টগুলো হয়ে থাকে।
এটাকে কিভাবে আমরা মিটিগেট করব, কিভাবে এই ডিসপ্লেসমেন্টটাকে অ্যাডাপ্ট করব, সেজন্য আমরা যে ন্যাশনাল পলিসি তৈরি করছি সেটা সম্বন্ধে আজকে আমরা এখানে গুরুত্ব দিয়েছি। বিশ্ব জলবায়ু সম্মেলনের বিভিন্ন ফোরামের আলোচনায় অংশ নিচ্ছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। বাংলাদেশ কিন্তু বেশ নানাভাবে নানা ফোরামে জোরালো ভূমিকা রাখছে এবং জলবায়ুর পরিবর্তনের কারণে অনেকে উদ্বাস্তু হয়ে যাচ্ছেন এবং উপকূল থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছেন। তাদের জন্য একটা স্ট্র্যাটেজি প্ল্যান, কৌশলপত্র যেটা তৈরি করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে। এটা নিয়ে কথা হয়েছে বাংলাদেশ প্যাভিলিয়নে। পাশাপাশি $100 বিলিয়ন করে এই ভালনারেবল কান্ট্রিগুলোকে দেওয়া হবে তাদের অ্যাডাপ্টেশন এবং মিটিগেশনের জন্য। সে ব্যাপারটি কিন্তু এখনও হয়ে ওঠে নেই এবং যার কারণে কিন্তু এটা নিয়ে আবারও বলা হয়েছে যে $500 বিলিয়ন যেন ইমিডিয়েটলি ছাড় করা হয় অ্যাডাপ্টেশন এবং মিটিগেশনের জন্য। সম্মেলন চত্বরের বাইরে প্রতিদিনই কার্যকর সিদ্ধান্ত নেওয়ার দাবিতে বিক্ষোভ হচ্ছে। এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনের শুরু থেকেই প্রতিশ্রুতির ফুলঝুরি শোনাচ্ছে ধনী দেশগুলো। তবে নেগোসিয়েশন পর্ব থেকে হতাশ হয়ে ফিরছে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সদস্যরা। তারা বলছেন COP26 সফল করতে রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে বেশি জরুরি। যুক্তরাজ্যের গ্লাসগো থেকে সৌমিক আহমেদ, চ্যানেল আই। স্কটল্যান্ডের গ্লাসগোতে বিশ্ব নেতাদের COP26 সম্মেলনকে ব্যর্থ বলে উল্লেখ করেছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। শুক্রবার স্কুল বাদ দিয়ে গ্লাসগোতে হাজারো কিশোর তরুণের এক মিছিলের পর জর্জ স্কয়ারে আয়োজিত সমাবেশে থুনবার্গ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব যদি মোকাবেলা করতে হয়, কার্বন গ্যাসের নির্গমন এখনই বড় মাত্রায় কমানো দরকার, যা আগে কখনো হয়নি। এ সময় জাতিসংঘের এই জলবায়ু সম্মেলনকে কার্বন দূষণকারী দেশগুলোর আগের মতোই চলার 2 সপ্তাহব্যাপী উদযাপন বলে মন্তব্য করেন তিনি। গ্লাসগোতে চলমান জলবায়ু সম্মেলনের মধ্যে পরিবেশবাদীদের আয়োজিত সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ ছিল এটি। বিভিন্ন দেশের আরো কয়েকজন পরিবেশবাদী ও জলবায়ু কর্মী এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন। ইউপি ভোটকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে অশান্ত হয়ে উঠেছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। জেলার 2 উপজেলার 10টি ইউনিয়ন পরিষদের ভোটে কোথাও অন্য পক্ষ নেই। আওয়ামী লীগের প্রার্থী সমর্থকরা নিজেরাই নিজেদের শত্রুপক্ষ। খাগড়াছড়ির প্রতিনিধি আজহার হীরাকে সঙ্গে নিয়ে আলী আসগরের ভিডিও চিত্রে সোমা ইসলামের রিপোর্ট। পাহাড়ে ভোট উৎসবের অপেক্ষা। আমি নিজের ভোট নিজে দেব, আর কি অন্যজনারা কি দেব, কখনো দেব না। জোর করে না অন্যজন দেওয়ার জন্য? আমার পাহাড়ি লোক কখনো জোর করে না। বুট খুঁজতে গেলা পায়ে ধরবো, ঠ্যাং ধরবো, হাত ধরবো, মা বলাইবো, বাপ বলাইবো। হ্যাঁ, তারপরে যখন ইলেকশন পাস হইলা, মাও নাই, বাপও নাই, ছেলেও নাই, সন্তানও নাই। এই অঞ্চলের সাধারণ মানুষ একদিকে ভোটের লাইনে দাঁড়াবার দিন গুনছেন, অন্যদিকে সেই ভোটকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থী সমর্থকদের নিজেদের মধ্যে দ্বন্দ্বে ভোটের মাঠ উত্তপ্ত। না 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 বিএমপি এখানে নামগন্ধ নাই। বিএমপি এখানে ভারী লোক তো, এখানে নামগন্ধ নাই। আমার হাত নাই, মুখ নাই, আমার কান নাই, আমার ঠ্যাং নাই, আমি নিজে হেঁটে আমার লিস্টে নিয়ে আমি নিজে ভোট করে নিচে দিয়ে আয়। জেলার গোমতি ইউনিয়ন, এখানে প্রার্থী দুজনেই আওয়ামী লীগের। বর্তমান চেয়ারম্যান গতবারের দলের টিকিট না পেয়ে বিদ্রোহী হয়ে জিতেছিলেন, এবারও তিনি বিদ্রোহী প্রার্থী। ওনার চাচা উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিন সভাপতি ছিল, এখন আবার পৌরসভার মেয়র। এই আওয়ামী লীগের সভাপতি এদেরকে টাকার বিনিময়ে নৌকা প্রতীক নিয়ে নিছে। গতবারে যিনি নৌকা হেরেছিলেন, এবারও তিনি নৌকা পেয়েছেন। যদি দলের যে চেইন অফ কমান্ড, এই কমান্ডটাকে যদি না মানে, ওদের ভবিষ্যতে সেখানে দল, গ্রুপ, উপগ্রুপ সৃষ্টি হয়ে আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ যে তৃণমূল পর্যায়ের যে শক্তিটা আছে, সেই শক্তিতে সেখানে বিভাজনের সৃষ্টি হবে। তাইদং ইউনিয়ন, সেখানেও কিন্তু আওয়ামী লীগের 2জন বিদ্রোহী প্রার্থী। বর্তমানে যিনি চেয়ারম্যান, তিনি টিকিট পাননি এবারও, কিন্তু প্রার্থী হয়েছেন আবারও। আমাকে বিবেচনা রাখেনি, আমাদের দলীয় কিছু কুন্দলের কারণেই আমাদের যারা রানিং চেয়ারম্যান রয়েছে তাদেরকে বিবেচনা তারা রাখেনি। বিদ্রোহী প্রার্থী এমন অভিযোগ করলেও নৌকা পাওয়া প্রার্থী বলছেন তিনি আওয়ামী লীগের আসল লোক। আমরা আওয়ামী রাজনীতিকের বাইরে তো যাইতে পারি না, আমরা নৌকার প্রতীকের বাইরে তো আমরা যাইতে পারি না। তবে সাধারণ মানুষের একটাই চাওয়া, প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে। সোমা ইসলাম, চ্যানেল আই, খাগড়াছড়ি। প্রাণী সম্পদের জন্য দেশে গড়ে উঠছে প্রাণীজ আমিষের উৎস ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের খামার। বহুমুখী উপকারিতা বিবেচনায় ওই মাছের লার্ভাকে খামারিরা বলছেন বাদামি সোনা বা ব্রাউন গোল্ড।
বিশ্বব্যাপী দ্রুত অর্থনৈতিকভাবে জায়গা করে নেওয়া ওই মাছি ও লার্ভা নিয়ে দারুণ সম্ভাবনা দেখছেন স্থানীয় খামারিরা। আরও জানাচ্ছেন শাইখ সিরাজ। মৌমাছি নয়, কালো এক মাছির খামার। উদ্দেশ্য মাছিটির লার্ভার সংগ্রহ করা। 43 থেকে 53% আমিষের পূর্ণ এই প্রাণীজ অংশই বাদামি সোনা খ্যাত লার্ভা। মুন্সিগঞ্জের প্রত্যন্ত এলাকায় এই মাছির খামার গড়েছেন 3 জন উদ্যোক্তা। এর বয়স কত এই লার্ভাটার? 10 দিন। 10 দিন। জি স্যার। আপনারা ম্যাচিউরড লার্ভা বা খাবার লার্ভা কত দিন ধরেন? 20 দিনের পর থেকেই স্যার এটা খাবার লার্ভা হয়ে যায়। এরই মধ্যে পোল্ট্রি খামার এবং মাছের পুকুরে প্রয়োগ শুরু হয়েছে এই লার্ভা। ফিড কস্ট কম লাগতেছে, হাজার হাজার লোকের একটা কাজের হবে। তার মানে এই বিএসএফ বা এই লার্ভা তৈরি করার জন্য তো গ্রামে গ্রামে ছোট ছোট ক্ষুদ্র খামারি তৈরি হতে পারে। হ্যাঁ ইনশাল্লাহ হবে স্যার, আমাদের থেকে অনেকেই নিতেছে, 1 কেজি 2 কেজি নিতেছে, নিয়ে তারা শুরু করছে। ব্ল্যাক সোলজার ফ্লাই এর বহুমুখী সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। সেই লার্ভাটা কিন্তু আমরা ডাইরেক্ট মাছকে খাওয়াতে পারি লাইভ, একদম এটা ওয়াশ করে আপনি খাওয়াই দিতে পারবেন। 1 2 হলো যে গিয়ে সূর্যের আলোতে ড্রাই করে 2-3 দিন 4-5 দিন রেখে আপনি খাওয়াতে পারবেন। এটা আপনি মুড়ি ভাজার মতো ভেজে আপনি এটা 18 মাস সংগ্রহ করতে পারেন। 18 মাস। আবার যদি আপনি চান এটাকে আপনি মদ হিসেবে বিক্রি করবেন না, আপনি এটাকে আলাদাভাবে পেলেট তৈরি করবেন, সেটাও সম্ভব। প্লাস হলো যে কি আপনি চাইলে এটা যে অয়েলটা আপনি আলাদা করতে পারবেন। দেশে দ্রুতই ছড়িয়ে পড়বে এই খামার, এ ব্যাপারে আশাবাদী উদ্যোক্তারা। পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও খামারিরা ছুটে আসছেন এই কালো মাছের খামার গড়ার স্বপ্ন নিয়ে। আমি কলকাতা হাওড়া থেকে আসছি। মানে আপনার আশেপাশে কি দেখেছেন কেউ এগুলো করে? না, এখানে আমি হাসানবাড়ি ইউটিউব দেখে এখানে এসেছি। এই পোকা উৎপাদন করবেন? জি, পুকুর আছে আমার কি অনেক। আচ্ছা, মাছের খাদ্য। জি। মাছ আর মুরগির খাদ্যমান যখন খামারের জন্য হয়ে উঠেছে গলার কাটা, ঠিক সেই সময় ব্ল্যাক সোলজার ফ্লাই থেকে উৎপাদিত এই ব্রাউন গোল্ড দেখাচ্ছে এক নূতন সম্ভাবনার আলো। এই উদ্যোক্তার স্বপ্নগুলো এদেশের অনেক খামারেরই চোখ খুলে দিতে পারে। প্রয়োজন এ নিয়ে গবেষণা এবং জনসচেতনতা। মুন্সিগঞ্জের সিরাজদিঘা থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে আজ রাত 9টায় চ্যানেল আই সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। এবার টি-20 বিশ্বকাপ 2021। টি-20 বিশ্বকাপে নামিবিয়াকে হারিয়ে সেমিফাইনালে ওঠার সমীকরণটা সহজ করে রাখলো নিউজিল্যান্ড। শেষ ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারলেই সরাসরি সেমিতে পৌঁছে যাবে কেন উইলিয়ামসনের দল। অন্য ম্যাচে স্কটল্যান্ডকে 8 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সেমির লড়াইয়ে টিকে রইল ভারত। সাদি মাহমুদের রিপোর্ট। স্কটল্যান্ডকে হারানো নামিবিয়া নিউজিল্যান্ডের পরীক্ষা নিতে পারে এমনটা ভেবেছিলেন অনেকেই, কিন্তু মাঠের খেলায় নামিবিয়াকে পাত্তাই দেয়নি কেন উইলিয়ামসনের দল। 52 রানের বড় জয় পেয়েছে কিউইরা। আগে ব্যাটিং করে শুরুটা ভালো না হলেও শেষের 4 ওভারে 67 রান তুলে চ্যালেঞ্জিং স্কোর নিউজিল্যান্ডের খাতায়। গ্লেন ফিলিপস 21 বলে 39 এবং জিমি নিশাম 23 বলে 35 রান করে অপরাজিত থাকেন। 4 উইকেটে 163 রান তোলার পর নামিবিয়াকে 7 উইকেটে 111 রানে আটকে দেন কিউই বোলাররা। এই জয়ে 4 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে আফগানিস্তানকে হটিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড। অন্য ম্যাচে স্কটল্যান্ডকে মাত্র 85 রানে অল আউট করে 8 উইকেটের বড় জয় তুলে নিয়েছে ভারত। টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারতীয়দের বোলিং তোপে পড়ে স্কটিশরা। মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা 3টি করে এবং বুমরা 2টি উইকেট তুলে নেন। সহজ লক্ষ্য স্বাচ্ছন্দ্যেই পেরিয়ে গেছে টিম ইন্ডিয়া। মাত্র 6 ওভার 3 বলে ম্যাচ জিতে রান রেটও বাড়িয়ে রেখেছে বিরাট কোহলির দল। 4 ম্যাচে 2 জয় আর 2 হারে টেবিলের 3 নম্বরে উঠে এসেছে ভারত। নিউজিল্যান্ড তাদের শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে হারলে এবং ভারত নামিবিয়ার সাথে জিতলে সেমিতে ওঠার সুযোগ তৈরি হবে বিরাট কোহলিদের। আর নিউজিল্যান্ড জিতলে সব সমীকরণ পেছনে ফেলে সেমি নিশ্চিত হবে কেন উইলিয়ামসনের দলের। সাদি মাহমুদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। এবার অশোক লিলানিভা দটস বিরতি নিচ্ছি। বিরতির পর জানিয়ে ফিরব। ফোর নেশনস টুর্নামেন্টে অংশ নিতে শ্রীলঙ্কায় গেছে বাংলাদেশ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের গৌরবের সাক্ষী কেন্দ্রীয় গ্রন্থাগার। 18,000 বই নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে বই, বাধাই করা সাময়িকী, পাণ্ডুলিপি ও দুর্লভ গ্রন্থ সহ এখানে 7 লাখের বেশি সংগ্রহ রয়েছে। এরই মাঝে লাইব্রেরিতে অটোমেশন প্রক্রিয়া চালু হওয়ায় সব সংগ্রহ ডিজিটাল আর্কাইভে রাখা হচ্ছে। মিথিলা নাজনীন জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দিন 1921 সালের 1 জুলাই যাত্রা শুরু করে। 1860 সালের আগে, অর্থাৎ যখন উপমহাদেশে মুদ্রণ যন্ত্র আসেনি, সেই সময়ের প্রাকৃত, আরাকানি, ফার্সি, সংস্কৃত, পালি, বাংলা ও উর্দু সহ বিভিন্ন ভাষায় হাতে লেখা 30,000 পাণ্ডুলিপির সংগ্রহশালা এটি। লেখার উপকরণ ছিল গাছের বাকল, তালপাতা, কলাপাতা ও তুলট কাগজ। রয়েছে প্রাচীনকালের চর্যাপদের সংগ্রহ। ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল ও পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশের সকল পত্রিকার সংগ্রহ রয়েছে এখানে। রয়েছে কোরিয়ান ও আমেরিকান স্টাডি কর্নার সহ আরও সংগ্রহশালা। কম্পিউটার অপারেটর সিস্টেমের মাধ্যমে আমরা যে কোনো বই, একাডেমিক যে কোনো বই আমরা সংগ্রহ করতে পারি। যে বইগুলো আমাদের সেমিনারে না থাকে সেগুলো আমরা পেতে পারি। অনেক রেয়ার বুক আছে যেগুলো অন্য কোথাও পাওয়া যাচ্ছে না, তো আমাদের ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি তো অবশ্যই অনেক রেয়ার বুকের কালেকশন আছে। সময়ের সাথে গ্রন্থাগার আধুনিকায়ন করতে সব সংগ্রহকে নির্দিষ্ট সফটওয়্যারে এনে ডাটাবেস তৈরি করার প্রক্রিয়া চলছে। হল, সেমিনার, সায়েন্স লাইব্রেরি সহ সব লাইব্রেরি এই কেন্দ্রীয় ডাটাবেসের আওতায় আসবে। আমাদের টোটাল বিশ্ববিদ্যালয়কে রিসোর্স বেস যেসব সার্ভিসগুলো আছে, এই রিসোর্স বেস সেগুলো এখান থেকে প্রোভাইড করা হয়। যে টাইটেলেই পড়াশোনা করতে চাক, যে টাইটেলটা ওর দরকার, সার্চ দিলে কতগুলো আইটেম আছে, রেকর্ড আছে, এটা ওদেরকে দেখাবে এবং অ্যাকর্ডিংলি তার প্রয়োজন অনুযায়ী সে সেখান থেকে তার প্রয়োজনীয় বইগুলো বের করে নিতে পারবে। হার্ড কপি, এই হার্ড কপিগুলোকে আমরা এই ডিএসবেস সফটওয়্যারের মাধ্যমেই আমরা এটাকে আমাদের এই সফটওয়্যারে ইনক্লুড করতে পারি। সেগুলি স্ক্যান করে আমরা আমাদের এই ডাটাবেজে অন্তর্ভুক্ত করি। গ্রন্থাগারের ডিজিটাল সেবার অংশ হিসেবে ইনস্টিটিউশনাল রিপোজিটরি চালু করা হয়েছে। এর মাধ্যমে ছাত্র, শিক্ষক, গবেষকরা তাদের গবেষণাকর্ম, ইন্টার্নশিপ রিপোর্ট এবং থিসিস পেপারের সফট কপি সংরক্ষণ করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উন্নয়ন প্রকল্পের আওতায় রয়েছে লাইব্রেরি সম্প্রসারণ এবং উন্নয়ন কার্যক্রম। এর মাধ্যমে শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীরা আরও বেশি সমৃদ্ধ হতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে মিথিলা নাজনীন, চ্যানেল আই। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। করোনাকালে পতিত জমিতে হাঁস, মুরগি, গবাদি পশু সমন্বিত খামার গড়ে তুলেছেন ফরিদপুরের শৌখিন এক উদ্যোক্তা। তার সমন্বিত খামার এলাকার বেকার তরুণদের কর্মসংস্থানের পাশাপাশি আমিষের ঘাটতিও অনেকটা পূরণ করছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। অবশেষে বন্ধ হয়েছে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে অবৈধ ড্রেজিং। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর মাত্র 200 মিটারের মধ্যে বালু তোলায় সেতুটি ঝুঁকিতে ছিল। এবার ইলেকট্রা রেফ্রিজারেটর ক্রিকেট বিশ্বকাপ আপডেট। টি-20 বিশ্বকাপে আজকের দুটি ম্যাচই গুরুত্বপূর্ণ। গ্রুপ 1 থেকে শেষ 4-এর কোন দুটি দল যাচ্ছে সেটি নির্ধারণ হবে আজ। আবুধাবিতে বাংলাদেশ সময় বিকেল 4টায় মাঠে নামবে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। শেষ 4-এ ওঠার সম্ভাবনা শেষ ক্যারিবীয়দের। সেমিতে খেলতে হলে অজিতের এই ম্যাচ জিততেই হবে। দিনের দ্বিতীয় ম্যাচে রাত 8টায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা। 8 পয়েন্ট নিয়ে টেবিলে লিড দিচ্ছে ইংল্যান্ড। তবে অজিতের সাথে সমান পয়েন্ট থাকা সাউথ আফ্রিকার সামনেও এটি মাস্ট উইন ম্যাচ। যদি অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা দুই দলই ম্যাচ জিতে যায়, সেক্ষেত্রে নেট রান রেটে যে এগিয়ে থাকবে সেই সেমিতে খেলবে। আর প্রোটিয়ারা হেরে গেলে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার জন্য সেমির হিসাব সহজ হয়ে যাবে। এবার বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল খেলার খবর।